নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাজ, আর আজ লোকসভার লড়াই ভোট ওয়েভে আমরা হাওড়ায়। বারবার উত্তপ্ত হয়েছে হাওড়া, কখনো বোম পড়ে, কখনো পেটো পড়ে। এক সময় বলা হতো পেটো সংস্কৃতি বামেদের সংস্কৃতি। তা বাম তো অনেক বছর নেই, এখন যে পেটো পড়ছে সেটাও কি বামেদের আমদানি করে আনা পেটো? নাকি এখন এই পেটো বাম থেকে চলে গেছে ঘাসফুলে? নাকি ঘাসফুল আবার সেই পেটোটাকে ট্রান্সফার করে দিয়েছে বিজেপিতে? কংগ্রেস বামেদের জোট স্বার্থী এই রাজ্যে। রাজ্যে জোট নেই, তবে ইন্ডিয়া জোট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বললেন, ন্যাশনালে আছি, দিল্লিতে আছি, বুঝে নেব। কি বুঝে নেবেন? লোকসভার লড়াই ভোট ওয়েভে আজকে আমাদের টপিক হাওড়ার উন্নয়ন কতটা হলো। আমার ঠিক এইদিকে দেখুন, বার্ন কোম্পানি বন্ধ হয়ে পড়ে আছে। দেখুন অবস্থা, দেখুন শিল্পের কি এটাই অবস্থা? এর জন্য দায়ী কে? এর জন্য দায় বামেরাও এড়াতে পারে না, তৃণমূল কংগ্রেসও এড়াতে পারে না, সেন্টারে থাকা বিজেপিও এড়াতে পারে না, আর এতদিন ধরে সেন্টারে থাকা কংগ্রেস তারাও বলতে পারে না এর জন্য আমরা দায় নেব না। কবেকার প্রপার্টি, কি হলো, উত্তর দিতে হবে তো। আমজনতা ভোট দেবে, কিসের জন্য ভোট দেবে? ভোট দিয়ে পাবেটা কি? আগামী 5 বছরে এই 4 প্রতীকের প্রার্থী কি করবে আপনার জন্য? আসুন, তার আগে যারা রয়েছেন পরিচয় করে নেবো। বামেদের পক্ষ থেকে রয়েছেন ইমতিয়াজ আহমেদ, তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন মল্লিকা রায়চৌধুরী। বেশ, বিজেপির পক্ষ থেকে সুরেন্দ্র বর্মা, এবং कांग्रेसের পক্ষ থেকে संदीप जायसवाल। সন্দীপ জয়সওয়াল। জয়সওয়াল জি, আপসে শুরু করতে হয়। সন্দীপ বাবু, একটা কথা বলুন, জোটটা রয়েছে এখানে তৃণমূলের সঙ্গে, এখানে কোনো জোট নেই, দিল্লিতে জোট হবে, এ কেমন কথা হলো? পোস্ট পোল অ্যালায়েন্সের তো আমরা এখনই এর উপরে কোনো ইন্টারভিউ দিতে পারি না। পোস্ট পোল অ্যালায়েন্স হতেই পারে, এটাও তো হতে পারে কালকে বিজেপির সঙ্গে পোস্ট পোল অ্যালায়েন্স হতে পারে আপনাদের? তৃণমূলের আপনি প্রশ্ন করে তৃণমূলকে নিয়ে। সেকেন্ডারি হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের সিট শেয়ারিংয়ে কথাবার্তা ঠিকঠাক এগোয়নি, বা অনেক রকম দুর্নীতি দেখে কংগ্রেস এখন পিছিয়ে আছে। আচ্ছা 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 আচ্ছা, একটা কথা বলুন তো, মানে আপনি বলছেন সিট শেয়ারিং, আমার বক্তব্য হচ্ছে মানে 42টা আসনে প্রার্থী দেওয়ার মতো লোক আছে বাংলায় আপনাদের? 42টা আসনে কে, আমরা কি তৃণমূল থেকে 42টা আসন চেয়েছিলাম বা তৃণমূলকে দিচ্ছিল? আমাদের বক্তব্য ছিল যে ন্যায্য সিট, বা অনেক সিটগুলো তো বিজেপি জিতেছে, সেটাও তো আমরা চেয়েছি। রায়গঞ্জে কে জিতেছিল, আমরা ওটা চেয়েছিলাম। কিন্তু অধীর চৌধুরী বাদে আর একটা সিটও ন্যায্য? অধীর চৌধুরী বাদে তারা আপনি কাকে সার্টিফিকেট দিচ্ছেন? আপনি মানে কাকে বলবেন? আমি প্রশ্ন করছি, কারণ বাইরন বিশ্বাস আপনাদের টিকিটে জিতে দেখলাম তৃণমূল কংগ্রেসে চলে গেল। তো তৃণমূলে অনেকে জিতে তো বিজেপিতে গেছে, তখন তো প্রশ্ন করেননি। আর বিজেপি থেকে জিতে অনেকে টিএমসিতে গেছে। এই শুভেন্দু অধিকারী যার নিয়ে এত তোলপাড় লেগেছে গোটা বাংলায়, বিরোধী দলনেতা বিজেপির, সে তো তৃণমূলে থেকে খেয়েছে, পড়েছে, বড় হয়েছে, মোটা হয়েছে। আর পরিবারবাদের যদি বিজেপি কথা বলে, পশ্চিমবাংলার বুকে এদের উদাহরণ ওই শুভেন্দু অধিকারী ছাড়া কাকে দেবো? পরিবারের 3 জন এখন কোথায় আছে বিজেপি থেকে, কিছুদিন আগে মানে একসঙ্গে পরিবারতন্ত্র জানিয়ে বারবার কংগ্রেসকে বিদ্ধ করেছে, তা নিয়ে বিজেপিকে বিধলেন এবং তৃণমূল কংগ্রেসকে বললো ন্যায্য সিট দেননি। ন্যায্য সিট কংগ্রেসের ন্যায্যভাবে কটা সিট পাওয়ার ছিল? দেখুন, কংগ্রেসে ন্যায্যভাবে কটা সিট পাওয়া ছিল সেটা কংগ্রেস ভালো করে বলতে পারবে, কারণ মানুষের কাছে যে দল গ্রহণযোগ্যতা হারিয়েছে, তো সেইখানে ন্যায্য অন্যায্যের প্রশ্ন কিছুই আসে না। আচ্ছা, দুর্নীতির পর, সন্দেশখালির পর আপনারা এখনো গ্রহণযোগ্য? দেখুন, সন্দেশখালিটা পুরোটাই একটা সাবজুডিস ম্যাটার, এবং এটা একটা বেসিক্যালি যদি আমি বলতে চাই বা এবং সাবজুডিস ম্যাটারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও আগের দিন একেবারে মিডিয়ার সামনে মেনে নিয়েছেন যে ওখানে জমি নিয়ে সমস্যা রয়েছে। হ্যাঁ, রয়েছে, উনি মেনে নিয়েছেন যে জমি চুরি হয়েছে। মানে শাহজাহান অন্য কিছু করুক না করুক, জমিটা ছেড়েছে। দেখুন, জমি নিয়ে সমস্যা হয়েছে, সেটা যে কোনো জায়গাতে সমস্যা হতে পারে, লিটিগেটেড প্রপার্টি থাকতেই পারে। কিন্তু সন্দেশখালি, আমি যদি প্রশ্ন ছুরি পাল্টা, সন্দেশখালি কি আদৌ প্রমাণিত? এটা আপনাদের মিডিয়া বেসিক্যালি দেখাচ্ছে, বিশেষ করে আমি নিজে দেখেছি কিছু কিছু ফুটেজে, যে একটা আপনি ধরুন বাইট দিচ্ছেন, একটা লোক এসে পেছন দিক থেকে অ্যাটাক করছে একটা মহিলাকে, তা ক্যামেরাম্যান যারা রয়েছে তারা কি সেই মহিলাটাকে দেখতে পাচ্ছে না? তারা তো সেই মহিলাটা যে অ্যাটাক করছে, তার মানে দ্যাট ইজ দ্য মানে একটা গট আপ কেস। আমার দুজন ভিডিও জার্নালিস্টকে বলি, যত দোষ আমাদের, যত দোষ আমাদের। হ্যাঁ দিদি বলুন। এটা কিন্তু আমরা সাধারণ মানুষরা প্রশ্ন করি না, কিন্তু মিডিয়া শুধু দেখেই যাচ্ছে, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। আমার মনে হয় সাধারণ মানুষের চোখটা খোলা উচিত। না ঠিক, আমরা না হয় বোকা বানাই, কিন্তু নেতাদের মতো বোকা আমরা বানাতে পারি না। ওই ম্যাজিক আমরা শিখিনি। নেতারা যেভাবে বোকা বানায় সেই ম্যাজিকটা আমরা এখনো শিখিনি। আপনারা বোকা বানাচ্ছেন, ধর্মের রাজনীতি করে বোকা বানাচ্ছেন, আর পেটের রাজনীতির কথা বলছেন না। ধর্মের মানে ভাতের কথা নেই, এদিকে প্রসাদ কি চড়াবেন তার কথা আছে। ধর্মের রাজনীতিটা তো ভাজপা যখন এতে আসলো
সে সময় থেকে আমাদের মন্দিরের পরিকল্পনা বা যা কিছু ছিল, ধর্মের রাজনীতিতে তো আমরা করেছি, না বলবো না, লেকিন পেটের ভাত বাংলাতে কে দিতে পেরেছে? যাক দাদা, আমি একটা জিনিসে হ্যাটস অফ টু ইউ, এই প্রথম কেউ সত্যি সত্যি মানলো যে ভাই হ্যাঁ আমরা বুকটুকে ধর্মের রাজনীতি করেছি। হ্যাটস অফ টু ইউ, এই মানাটাও দরকার আছে। আমরা যে আমাদের প্রধান সেবক আছেন সেও দেখিয়ে দিয়েছেন কি আমরা ধর্মের রাজনীতি, আমি যে ধর্ম থেকে বিলং করি সেটা আমি মানি। এটা নাকি ভোটের জন্যে আলাদা কিছু করে দিলাম সেটা চলবে না। থাকলো বুকের ভাতের জন্য কথা, তো ভাতটা এখানে কে দিতে পেরেছে? সিপিএম 34 বছর ছিল বাঙালে, কি দিতে পেরেছে? তারপরে 2011 থেকে টিএমসি এসছে, মা মাটি মানুষের সরকার। যা টিভিতে আপনি দেখছেন কোন জায়গায় মায়ের ইজ্জতের খেয়াল রেখেছে, মাটি বিক্রি হয়ে যাচ্ছে, মানুষের কোনো পাত্তা নেই। কিসের মা মাটির মানুষের? কিসের মা মাটি মানুষ? মাটি বিক্রি হয়ে যাচ্ছে, মায়ের ইজ্জতের কোনো পাত্তা নেই। আগে ওনাদেরকে বলুন যে ইউপিতে হাতরাসের ঘটনাটা, আজকে যে ঘটনাটা জনসমক্ষে গোটা ভারতবর্ষ দেখেছে সেটা প্রমাণিত, ক্যামেরার সামনে অন ক্যামেরা একটা পুড়িয়ে দেওয়া হয়েছে তার বাড়ির সমস্ত কিছু সারাউন্ডিংসকে। তো সেইটার জবাবটা দিক আগে। আজকে সন্দেশখালিটা তো পুরোটাই অন ক্যামেরা মানুষ বলছে, কিন্তু প্রমাণিত, আমি বারবারই বলছি দিস ইজ আ সাবজুডিস ম্যাটার, এটা এখনো কিন্তু প্রমাণিত হয়নি। তো এটা এনারা যদি না মানে মা মাটি মানুষের কথা আপনারা বলতে পেরেছেন? ডেফিনেটলি আজকে উনি বলছেন যে আমরা ধর্মের রাজনীতি করি, 100% ওনারা ধর্মের রাজনীতি করেন, ওনারা নিজে স্বীকার করলেন। প্রথমত ওনারা শুধু হিন্দু মুসলিম করা ছাড়া আজকে বিগত 2014 সালে ওনারা ক্ষমতায় এসেছে। আপনারাও তো করেন, আপনাদের বিরুদ্ধেও অভিযোগ আছে। না, এটা আমরা করি কি না করি সেটা জনগণ তার রেজাল্ট দিয়েছে 2021 সালে। আজকে মামাটি মানুষ সরকার আসার পর 64টা প্রকল্প মানুষের উপর মানে ব্যাপারটা হলো এত বছর রামনবমী করেননি আপনারা, এবছর করলেন। রামনবমী দেখুন, রাম কারো বাপের সম্পত্তি নয়। 2014 সালের আগে কি রাম ছিল না? 2014 সালের আগে কি রামের অস্তিত্ব ছিল না? আমার প্রশ্ন এটাই, 2014 সালের পরে রামের অস্তিত্ব হঠাৎ করে মানুষের মনে জেগে উঠেছে? তার আগে বিজেপির স্লোগান তো ছিল না জয় শ্রীরাম? তাহলে এখন কেন হচ্ছে? এই ধর্ম নিয়ে রাজনীতিটা বন্ধ হোক, এটা আমাদের জনসমক্ষে আমাদের মানুষের সমর্থন থাকবে, এবং ধর্ম নিয়ে রাজনীতি করা চলবে না। প্রত্যেকটা সর্বধর্ম সমন্বয়ে আমরা ছিলাম, আপনারাও মানবেন তাই তো? ডেফিনেটলি আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আপনারাও মানবেন যে ধর্মটাকে আলাদা থাক, ধর্ম নিয়ে রাজনীতি করবেন? না, অবশ্যই আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো না। আচ্ছা বেশ, বলছি ধর্মের রাজনীতি না, এবার পেটের ভাতের রাজনীতি হবে। কোনটা? বেকারত্ব সমস্যা নিয়ে কারো মুখে কোনো কথা নেই, যে দাম বাড়ছে তার নিয়ে কারো মুখে কোনো কথা নেই, তেলের দামের কি হবে কেউ জানে না, গ্যাসের দাম ভর্তুকি বলেছিল এক, এখন হলো আর এক। মানুষের কথা কে বলছে? এই তিনটি দলের মধ্যে একটি দল আপনাদের জোটসঙ্গী, তারাও কি বলছে? মানুষের কথা বামপন্থীরা প্রথম থেকেই বলে আসছে। আজকে মানুষ কি জায়গায় চলে গেছে, আজকে জিনিসের দাম কত বেড়েছে, আজকে কি হালে মানুষ আছে, কাজ নেই, কর্ম নেই, কারখানা বন্ধ, পাশে বার্ন কোম্পানি বন্ধ আছে। হাওড়া শহরের যে ডেভেলপমেন্টের যে বার্ন কোম্পানিটা বন্ধ হলো কবে? এটা 2011 সালের পরে বন্ধ হয়েছে। শিওর? শিওর, 100% শিওর। তার হওয়ার কারণটা কি? 2011-র আগে যা যা হয়েছিল তার জন্যই তো? না না না, 2011 সালের আগে যা হয়েছে তার জন্য নয়, 2011-এর পরে যে সরকার এসছে আমরা দেখেছি কিভাবে পশ্চিমবাংলা থেকে কিভাবে টাটাকে বিতাড়িত করা হয়েছে, কিভাবে সিঙ্গুর হলো না, কিভাবে পশ্চিমবাংলার উন্নয়নকে বাধা দেওয়া হলো। আর আজকে তারাই বলছেন পশ্চিমবাংলার উন্নয়ন করছেন। উন্নয়ন কোথায়? উন্নয়ন খায় না মাখে, এটা পশ্চিমবাংলার মানুষ। উন্নয়ন কোথায়? ওই যে কবি যেমন বলেছিল উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায় খড়গ হাতে, তাই? আমি সর্বপ্রথম বলি, উনি একজন আমার লার্নেড অ্যাডভোকেট, আমি ওনাকে আমি ব্যক্তিগত জায়গায় যাচ্ছি না, কিন্তু অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমিও একটা কথা বলি। উনি যেটা বললেন 2011 সালে বার্ন কোম্পানি বন্ধ হয়েছে, তো আমি কোম্পানি অ্যাক্টের অত ভেতরে ঢুকবো না। একটা কোম্পানি কখনো এত ইনফ্রাস্ট্রাকচার পরেই তো বন্ধ হয়েছে, এটা তো ফ্যাক্ট। এটা আপনি বলুন না। 2011 সালে না প্রসূন, এক মিনিট, বিষয়টা হচ্ছে প্রসূন ব্যানার্জি, উনি তো দীর্ঘদিন এমপি ছিলেন, পার্লামেন্টে এনে এই বার্ন কোম্পানি নিয়ে কবার প্রশ্ন করেছেন? একটা কোম্পানি আমি বলছি, একটা কোম্পানি কখনো দু তিন বছরে বন্ধ হতে পারে না। একটা কোম্পানি, একটা সিভিল ম্যাটার যদি লোয়ার কোর্টে 10-11 বছর চলে, সেখানে একটা কোম্পানির ম্যাটার দীর্ঘ 11-12 কি 15-20 বছর চলতে পারে। এবং আপনারা যদি আরটিআই করতে বলেন কাউকে, এই কোম্পানিটা কিভাবে বন্ধ হলো তার সমস্ত ইনফরমেশন পাওয়া যায়। সিপিএম এর বেশ হাওড়া হলো শিল্পাঞ্চল, হাওড়া ইন্ডাস্ট্রি প্রবণ অঞ্চল, তো এখানে ইন্ডাস্ট্রি নিয়ে তো কথা হবেই। বলছি দেশে এত কোম্পানি আসবে, হার্লে ডেভিডসন দেশ থেকে চলে গেল জানেন আপনারা, এখন বলছেন নাকি আইটি কোম্পানি আসছে।
কোন আইটি কোম্পানি গত 5 বছরে আসলো আমরা জানি না, আপনারা হয়তো জানেন, একটু বলতে পারবেন। আপনার হাওড়াতে কেন্দ্র কটা প্রকল্পের কথা বললো, কিংবা আপনাদের যে ক্যান্ডিডেট আছে জিতলে হাওড়াতে কটা শিল্প আনতে পারবে? দেখুন, প্রথম যেটা আপনি বললেন আমাদেরকে, যেটা দিলাম আমরা, এর আগে হাওড়াকে শিল্পাঞ্চল বলা যেত, লেকিন আর পরে এখন যা হাওড়ার স্থিতিটা আছে, 2011 পরে প্রসূন ব্যানার্জি 4 বার এখানকার এমপি হলেন, বাই ইলেকশন জিতে 4 বার, মানে এটা হলে 3 বার জিতেছেন। ওটা না, আমি মেনে নিলাম প্রসূন ব্যানার্জি খুব খারাপ, প্রসূন ব্যানার্জি কিচ্ছু করতে পারেননি, প্রসূন ব্যানার্জির একদম মানে যোগ্যই নয় এমপি হওয়ার, আমি আপনার কথা মেনে নিলাম। আমার বক্তব্য হচ্ছে কেন্দ্র, দাঁড়াও না বাবা, প্রশ্নটা তো আমি করছি, তুমি করবে। কেন্দ্র হাওড়ার জন্য কি কি করলো? কেন্দ্রে যে প্রকল্পের টাকাটা পশ্চিমবাংলায় আসে, সেটাতে এরা লুটবাজি করে খেয়ে নিচ্ছে, সে অডিট করাতে পারছে না। যে টাকাগুলো, যে পরিকল্পনাগুলো আসছে, আজকে দেখুন স্টেট মেট্রো করিডোর শুরু হয়ে গেছে, ধরমতলা অবধি শুরু হয়ে গেল, তার আগে যেতে পারছে না। স্টেট গভর্নমেন্ট যখনই মেট্রো স্টেপ নিতে যাচ্ছে, সেখানে ওটা তো পিআরডি মুন্সি তখন প্রজেক্ট তৈরি করিয়ে পাস করিয়ে, উনি তো দুর্ভাগ্যবশত উনি মারা গেছেন, শরীর খারাপ করেছিল, ওই প্রজেক্টটা তো করিয়েছিল পিআরডি মুন্সি। আর আর আমি বলছি 2012 সালে ওই হাওড়া ময়দানে, দাদা বলছি বড্ড গরম, গোল গোল ঘোরাবেন না, আপনি স্ট্রেট বলুন। বলে দিচ্ছি, আপনার এক মিনিট আপনি স্ট্রেট বলুন, কেন্দ্র থেকে কি কি করবেন হাওড়ার জন্য? হাওড়া থেকে যেটা আমাদের প্রার্থী যে কথাগুলো হয়েছে, মেট্রোটা চলে যাবে ধুলোগড় অবধি, যে আমাদের শিল্পাঞ্চলের যে ইন্ডাস্ট্রিয়াল হাব আছে, নতুন কিছু না, ওই এক্সটেনশন। বলে দিচ্ছি ওটা আছে। তারপরে আমাদের এখানে মাল্টি স্পেশালিস্ট হসপিটালের জন্য পরিকল্পনা, যেটা আমাদের ঘোষণাপত্রে আসছে, সেটা আছে। যেখানে আমরা এখানে কোনো কলেজ দিতে পারিনি, সরকারের চলছে টিএমসির, কি কলেজ আমাদের কাছে এখানে নতুন এসছে, এডুকেশনের কি আছে এখানে, কিছু দিতে পারিনি, যেটা আমরা করতে পারবো এখানে, যেটা আমাদের এখানে নেই। এই গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিন। শুধু ঝুটাবাজি সরকার চলবে না, মানুষকে শুধু কমিটমেন্টের পর কমিটমেন্ট করে আগামী সরকার কি আসছে। একটু এনাদের কাছে যাই, সাপোর্টারদের কাছে যাই। বলছি কি পেলেন এত বছর ধরে, কি পেলেন? এই পশ্চিম বাংলায় সকলে বলছে উন্নয়ন, আর সিঙ্গুরে কারখানা নেই, যুব ছেলেদের রোজগার কোথায় গেল, তারা বিদেশে যাচ্ছে, 150 কোটি জনসংখ্যা, সবকা সাথ সবকা বিকাশ, 15-15 लाख कहाँ मिला, दिया आपने? आज 15 लाख कब आएंगे? आएगा 15 लाख आएगा? हाँ, नहीं आएगा। हाँ, जुमला था क्या? इतना स्किल प्रूफ कर देगा, इतना स्किल प्रूफ कर दिया है, इतना योजना चला दिया है, इतना काबिल बना दिया है सरकार की 15 लाख खुद उपजाओ, उतने लायक बना दिए हो। 15 लाख बैंक में चाहिए। बोलो विश्वकर्मा योजना है, मुद्रा लोन है, आदमी इसके तहत भी कर सकता है। ওরা বলছে তৃণমূলের বক্তব্য, তৃণমূল এক মিনিট শুনতে হবে। বিজেপি বলছে 15 লাখ কেন দেবো, এত স্কিল বাড়িয়ে দিয়েছি, নিজে 15 লাখ নিয়ে নিন। এটা কি ওনার বক্তব্য নাকি নরেন্দ্র মোদীর বক্তব্য, এটাকে প্রকাশ করুন। নরেন্দ্র মোদী বলেছেন আমার গ্যারেন্টি, তো উনি গ্যারেন্টি দিক যে ভোটের পরে গ্যাসের দাম বাড়বে না, তেলের দাম বাড়বে না, মানুষের উন্নয়ন হবে, এটা গ্যারেন্টি দিক। এই গ্যারেন্টি দিচ্ছে না কেন? লক্ষ্মীর ভান্ডার নিয়ে যখন, হ্যাঁ দিদি বলুন, আপনি তো সংসার চালান, কি প্রবলেম ফেস করেন বলুন তো? আমাদের গ্যাসের দামটা বাড়িয়ে দিয়েছেন, আমরা মেয়েরা যে রান্নাটা করি ভোটের সময় বলছেন যে আমরা কমিয়ে দেব, তারপরে তুরন্ত বাড়িয়ে দিচ্ছেন। আমরা কোথায় পাবো এই সংসার চালাবো? 2 টাকা কেজি চাল দিচ্ছে, 2 টাকা কেজি চাল দিচ্ছেন, গ্যাস ফোটাবো সেইটা তো সেটা কি? পাচ্ছি না গ্যাসের দাদা। যদি দাম বেড়ে যায় 2 টাকা কেজি চালটা কি করে ফোটাবো আমরা রান্না বান্না করবো কি করে? আচ্ছা এবার বলুন তো, মিথ্যা কথা বললে তো হবে না। এখন কিছুক্ষণ আগে দিদি বলছিলেন কংগ্রেস আম আদমি হয় না, কোন পতাকায় দাঁড়িয়ে আছে? আমি বিজেপি পতাকা বিজেপি। আমরা এদিকে এসো, শুনুন, আগে দিদি বলছিলেন কি বিজেপি ধর্ম রাজনীতি করে, কংগ্রেস ধর্ম রাজনীতি করে। এখন কিছুদিন আগে ঈদ গেল, আমরা অভিষেক ব্যানার্জিকে দেখলাম, মমতা ব্যানার্জিকে দেখলাম রেড রোডে হিজাব পরে নমাজ পড়তে, ঈদের শুভকামনা দেখলে। কালকে রামনবমী গেছে, কটা মিছিলে আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে, কটা মিছিলে দেখেছি অভিষেক ব্যানার্জিকে, কটা দেখেছি। আবার তোমরা কথা বলছো না শোনো, বলছি একটু আগে বললাম, প্রশ্ন ছিল
রান্নার গ্যাস প্রশ্ন ছিল মুখের ভাত তুমি চলে গেলে ঈদের নামাজ আর ওখানে এবার তুমি আমাকে বলো আরে দাঁড়ান এবার তুমি আমায় বলো যেহেতু তুমি এত মন্দির মসজিদ করছো না, না, আমি একটু আমজনতার বিকাশ থেকে জিজ্ঞেস করছি তুমি আমাকে বলো গ্যাসের দামটা কবে কমবে আচ্ছা কত পার্সেন্ট গ্যাসের দামটা বেড়েছে আপনি বলুন সেটা তো তুমি 2014 আমায় বলবে। না, আপনি তো রিপোর্টার একদম এটা ও তুমি আমার পরীক্ষা নেবে না পরীক্ষা নিচ্ছি আচ্ছা না। এসো যে দাদা বলছিলেন হ্যাঁ। যে 2014 পরে গ্যাসের দাম বেড়েছে যখন সাবসিডি দিতে শুরু করলে তখন 1000 টাকা ছিল এখন 350 থেকে আর 400 কত ছিল 2004-এ যখন কংগ্রেস সরকার ছিল তখন গ্যাসের দাম কত ছিল কত পার্সেন্ট বেড়েছে বলুন আমাকে কত 2004 আর 2022-এর মধ্যে কিংবা 2024-এর মধ্যে গ্যাসের দাম বেড়েছে 32%। কমাতে পারলে 2004 থেকে 2014 শোনো না আমার পরীক্ষাটা পড়ে নেবে তুমি আমাকে এখন তোমার প্রশ্নের উত্তরটা দাও উত্তরটা হলো গ্যাসের দামটা কমবে কবে কমবে মহঙ্গাই বাড়ছে গ্যাসের দাম বাড়ছে এক মিনিট যেরকম যে পার্সেন্টেজে আমাদের স্যালারি বাড়ছে যেটা মহঙ্গাই বাড়ছে শুনুন, যে পার্সেন্টেজে বাড়ছে ওই রেশিও তো একটা মহঙ্গাই তো একটা ডেভেলপমেন্ট কান্ট্রিটা ডেভেলপিং কান্ট্রিতে একটু মহঙ্গাই যায় কিন্তু আমরা ওদের তো টাকা তো কামাতে পারছি আগে আপনার স্যালারি হবে 5,000 আজকে আছে 50,000 এটা বলছে না কেউ সেটা কেন হয় সেটা বছরে বছরে এমনি বাড়ে ওটাকে বলে হাইক ওটাকে বলে ইনফ্লেশন গ্রোথ এন্ড জিডিপি গ্রোথ হয়েছে তো জিডিপিটা কি হচ্ছে জিডিপিটা কি হচ্ছে আজকে জিডিপি গ্রোথ শুনবো আমি ইকোনমিক্স তো জানি না আপনি বলবেন একটা ইকোনমিক স্কেল হয় ইকোনমিক স্কেলে একটা প্রজেকশন হয় প্রজেকশনের ওপরে আমাদের মহঙ্গাই দরটা বাড়ে কমে এটা হলো এবারে দিদি যেটা বলছেন আমরা বলছি আমরা উজ্জ্বলা যোজনাতে 80 কোটি মহিলাদের আমরা উজ্জ্বলা যোজনা দিয়েছি সেটা তো আপনি বলছেন না আজকে 80 কোটি দিয়েছেন এখন কত দিচ্ছেন একদম সাবসিডি কত 80 কোটি উজ্জ্বলা সাবসিডি কত উজ্জ্বলা যোজনা আমরা সাবসিডি কত এক মিনিট আমরা সাবসিডি কত ফ্রিতে সিলিন্ডার দিয়েছি যারা আজকে মহিলারা চুলাতে রান্না করতেন তাদেরকে আমরা গ্যাস প্রোভাইড করেছি ঠিক বলছে ना दादा ये लोग का राजनीति क्या है अभी सुने क्या हमारे राजनीति में ये लोग दो राजनीति छोड़ दे एक हिंदू मुसलमान राम मंदिर पाकिस्तान इंडिया না 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 আমি এসব শুনতে চাই না আমি শুনতে চাই ও বলছে আমি শুনতে বলছি ও বলছে 80 কোটি গ্যাস দিয়েছি বিনা পয়সায় দিয়েছে अरे ये क्या दिए দিয়েছে কে দিয়েছে दिए ना আমি একটা কথা বলতে চাই শুভেন্দু অধিকারী বাবু বলেছেন 5,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার সেটা ইস্তাহারে প্রকাশ করলো না কেন ইস্তাহারে সেটা প্রকাশ করলো না কেন লক্ষ্মীর ভান্ডার বলে আপনি আজকে 80 কোটি ইনি বলছেন 80 কোটি গ্যাস সিলিন্ডার দিয়েছেন একটুখানি আসতে ভাই একটুখানি আসতে 80 কোটি গ্যাস সিলিন্ডার দিয়েছেন এর দিয়ে জিজ্ঞেস করুন না গ্যাস সিলিন্ডার কথা বলেছে এইখানে আমাদের পরিবার কত পুরো ভারতবর্ষের মধ্যে 140 কোটি পুরো আম জনতা আছে তার মধ্যে 140-40-40-এর মধ্যে 80 কোটি লোকের গ্যাস সিলিন্ডার ঘরে পৌঁছে দিয়েছে আমাদের আছে 32% লোক আমাদের আছে এর মধ্যে তুমি ঠিক বলছে না ভুল বলছে একদম ভুল বলছেন আমি একদম বেশ ওরা বলছে ভুল বলছে বলছি সাবসিডি গ্যাসের সাবসিডিটা কমে গেল কেন স্যার সাবসিডিটা কমে গিয়েছে সে সাবসিডিটা তো আমরা দিচ্ছি তো না বলার কিছু নেই এই যে উজ্জ্বলা যোজনাতে যে মারা নিজে খরিদ করতে পারছেন না সেখানে আমরা একদম ফ্রি অফ কস্ট সব মায়ের ঘরে যারা রান্না করে তাদের বাড়ি বাড়িতে সিলিন্ডার দিতে পেরেছি আজকের এর আগে কাকে পাওয়া গেছে রাজস্থানে সেটা বলে ঠিক বলছে না না আরে শুনুন বিজেপি ইলেকশনের সময় রাজস্থানে একটা কথা তুললো 500 টাকা সিলিন্ডার দেবে তো রাজস্থানে 500 টাকা সিলিন্ডার দেবে বলে বাকি ভারতবর্ষে 1100 1200 1300 হলো এই কারণটা উত্তরটা কে দেবে তাহলে রাজস্থানের মানুষ উত্তর দিন রাজস্থানে ভোটের আগে আপনারা সিলিন্ডার দিলেন বিনা পয়সায় দিদিও কালকে বলেছেন সাল ভরে 10টা সিলিন্ডার ফ্রি দিবেন এর আগে কেন দিতে পারেননি সাবসিডিটা কেন ছাড়ছেন না দিদি ছাড়লেই তো দিদি কেন সাবসিডি ছাড়ছেন না দিদি সাবসিডি দিলেই ফ্রি হবে আরে সেটা দিদি সাবসিডি তার আগে ওনাদের কমিটমেন্টটা করতে বলুন ওনারা যে কমিটমেন্ট করেছে সেইটা তো দিদি কবে কি করছে সেটা পরের প্রশ্ন সেটা কি করছে না করছে সেটা ব্যাপার না আগে ওনারা গৃহ প্রকল্প করেছিল অর্ধেক লোকের কাছে প্রকল্প পৌঁছয়নি আজকে সাধারণ মানুষের কাছে আপনারা যদি গিয়ে প্রশ্ন করেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সাধারণ মানুষ কি চেয়েছে কি পেয়েছে তাহলে সেই প্রশ্নের উত্তর তো আমরা সবাই জানি আজকে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ঘরে
আজকে কেন্দ্রীয় সরকার থেকে সাধারণ মানুষ সমস্ত রকমভাবে বঞ্চিত, সমস্ত রকমভাবে বঞ্চিত। আজকে সেই জায়গায় দিদি প্রত্যেকটা মানুষের কাছে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী প্রকল্প কি দেয়নি, এরপরে এবার সাবসিডি নিয়ে প্রশ্ন করছে, লজ্জা করে না? এত কিছু দিয়েছে। আচ্ছা, আমি একটু অন্যদিকে যাচ্ছি। আপনি তো প্রশ্ন করছেন উন্নয়ন নিয়ে, আপনি প্রশ্ন করছেন দুর্নীতি নিয়ে। আজকে হাওড়া শহরে এই যে পার্লামেন্ট নির্বাচনে আজকে বিজেপি যে ক্যান্ডিডেট, উনি তো তৃণমূলের মেয়র ছিলেন, তো এখন তৃণমূল ছেড়ে উনি বিজেপি ক্যান্ডিডেট হয়েছেন। হাওড়া কর্পোরেশন 12 বছর ভোট হয়নি, তার জবাব কে দেবে? বিজেপি ক্যান্ডিডেট দেবে। 1 সেকেন্ড। 12 বছর ভোট নেই হাওড়া কর্পোরেশনে। আমার শেষ হয়নি। সেখানে 1200 কোটি টাকার, মিনিমাম 1200 কোটি টাকা চুরি হয়েছে। অডিট দিলেন না কেন বিজেপি ক্যান্ডিডেট? আজকে তৃণমূল তার উত্তর দিতে পারবে? হাওড়া শহরে উন্নয়নের কথা বলছেন, যেখানে পুরো দুর্নীতি। 12 বছর ইলেকশন নেই কেন? ইলেকশন নেই, তার প্রথমত হচ্ছে বিজেপি সরকার, বিজেপি যারা দল আছে তারা রীতিমতন ইলেকশন করতে বাধা দিয়েছে, একটার পর একটা বিল। আমার বক্তব্য হচ্ছে অডিট হাওড়া কর্পোরেশনে 1200 কোটি টাকার যে বলছেন অডিট, সেই অডিটটা কি গভর্নর দেব? গভর্নর হাওড়া কর্পোরেশনের যে অডিট, এই অডিট কি গভর্নর দেবে? এই অডিট কি হাইকোর্ট দেবে? এই অডিট তো দিতে হবে। মানলাম রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত আছে, মানলাম দীর্ঘদিন ধরে সংঘাত আছে, তাই বলে একটা কর্পোরেশনে 12 বছর ধরে ইলেকশন হবে না? দেখুন, ইলেকশন হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। অডিটটাই বা গেল কোথায়? অনেকগুলো কারণ আছে। প্রথমত অডিট দিন, টিএমসি আর বিজেপি যৌথ বলতে হবে কেন? আজকে যে টিএমসির ক্যান্ডিডেট, বিজেপি প্রথমত হচ্ছে কোভিড একটা বড় কারণ, মহামারী একটা বড় কারণ। মহামারী আমি বলছি কোভিড একটা বড় কারণ। এরপরে হচ্ছে সংবিধান বিল উনি পাশ করেননি, রাজ্যপাল, এখনো পর্যন্ত সেই বিল আটকে। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর মামলা তৃণমূলের ব্যবস্থা করা হচ্ছে। কেন? আরে ইলেকশন হলো না, অডিট নেই, কেসটা কি? টাকাটা তো সব কনসুলার, যে হাওয়াই চট্টি ছিঁড়া জামা পরতো তারা স্করপিও আর বড় বড় ব্রেসলেট লাগিয়ে ঘুরছে, সে টাকাগুলো তো টিএমসি বাড়িতে চলে গেছে। তো টাকা কোথায়? ইলেকশন কি করে পারবে? আজ যে প্রার্থীর উপরে এরা ব্লেম দিচ্ছে সেটা সাবিত হয়নি। অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে বলেছে কি দিদির পরে আমি এটা করেছি, ও বলেছে ডাইরেক্ট। আর একটা মিউনিসিপাল কর্পোরেশনে 12 বছর ইলেকশন নেই, অডিট কোথায়? অডিট রিপোর্ট নেই কেন? দেখুন, যে ক্যান্ডিডেট বিজেপি হয়ে আজকে দাঁড়িয়েছে, যিনি বিজেপির ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন, ওনার ওপরে বিজেপির একজন নেতা তার উপরে মামলা করে বসে আছেন। সেই জমি সংক্রান্ত মামলা, বিল্ডিং ডিপার্টমেন্টের মামলা। এই মামলায় আমি হাওড়ার বুকে রতিন চক্রবর্তীকে একবার শুনুন, যখন রতিন চক্রবর্তী বিজেপিতে টিএমসিতে ছিলেন, তখন একটা মামলা হয়েছিল ডোবা ভরাট করে বিল্ডিং তৈরি করার। এখন কোথায় সে? উনি এখন বিজেপি গেলেই বলছি, ওই যে বলে ওয়াশিং মেশিন, রতিন চক্রবর্তী, তার বিরুদ্ধে এত সমস্যা। 1 মিনিট, আসছি দিদি। রতিন চক্রবর্তীকে এক সময় আপনাদের কাছে ছিল, তখন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, পুকুর বোঝাইয়ের অভিযোগ ছিল, পুকুর ভরাট করার অভিযোগ ছিল, ইললিগাল কনস্ট্রাকশনের অভিযোগ ছিল। থাকতেই পারেননি, তার বিরুদ্ধে অভিযোগ না থাকলে হয়? তো তাই তিনি এবার চলে গেলেন বিজেপিতে। বাকিরা বলছে ওয়াশিং মেশিন, ওয়াশিং পাউডার দিয়ে সাফ হয়ে গেল। তাই আজকে মেয়র যে ক্যান্ডিডেট আছেন আমাদের উপরে, যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল সেখানে নিলেন কেন? এত দুর্নীতিবাজ একজনকে নিয়ে নিলেন। বলেছি কোনো না, ভোলানাথ চক্রবর্তীর ছেলে, কোনো দাগ নেই ওনার শরীরে। যে ক্যান্ডিডেট আমাদের আছে সেটার দাগ নেই, সাবিত হয়নি কোনো কমলতা। এদের উপরে উনি কেস করে অলরেডি রেখেছেন। মানে রতিন বাবু ক্লিন না দুর্নীতিগ্রস্ত? হ্যাঁ, কোনো দুর্নীতির অভিযোগ নেই ওনার কাছে। ক্লিন? একটাও দেখিয়ে দিন। ক্লিন একদম 100%। রতিন বাবু ক্লিন। ওরা বলছে রতিন বাবু ক্লিন, কোনো দুর্নীতি নেই। বাবুর বিরুদ্ধে হাজার একটা অভিযোগ আছে, এটা অভিযোগ থাকতেই পারে যে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে, সেটা এখনো প্রমাণিত হয়নি। সেই হতে পারে, দেখুন, একটা মানুষকে বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা চেয়ারে বসা। দাদা, আমার একটা কথা আছে, আপনারা এত আরে শুনতে হবে। দাদা, সঞ্চালনা আমি করছি, আমি একটা জিনিস বলি, আপনি উত্তর দেবেন। এতদিন ধরে আপনারা বললেন হাওড়ার রতিন বাবু দুর্নীতিগ্রস্ত। আজ যেই গেল বিজেপিতে, সে ক্লিন। বলে দিচ্ছি, যখন ইনি মেয়র থেকে যে ফান্ডগুলো গিয়েছিল, সে ফান্ডের উনি তো নিজেই কেস করে রেখেছেন। আজকে যে টিএমসির হাওড়া একটা সমবায় সমিতি আছে না, একটা কোঅপারেটিভ ব্যাংক আছে না, যার দুর্নীতি আছে,
আজকে যে আমাদের মানে নেতা সেন্ট্রাল হাওড়ার প্রেসিডেন্ট অরূপ রায় আছেন টিএমসি নেতা, রামকৃষ্ণপুর কোঅপারেটিভ ব্যাংক এখন পর্যন্ত যা ওরা নিডি লোক ছিল তার ইনসাফ পায়নি। দিদির মানে বিজেপিতে গেলে ক্লিন, বিজেপিতে না গেলে তিনি আনক্লিন। এটা তো পুরো ভারতবর্ষই বলছে। মানে ভারতবর্ষতে এটাই ট্রেন্ড, এটাই ট্রেন্ড। আচ্ছা বেশ, এটাই ট্রেন্ড। মানে বিজেপিতে গেলে আপনার বিরুদ্ধে কোনো কিছু নেই, আর বিজেপিতে না গেলে আপনি চোর। মহারাষ্ট্রের নরেন রানে, মহারাষ্ট্রের অশোক চৌহান, ভারতবর্ষে যত আচ্ছা পরিবারবাদের চাচায় অজিত পাওয়ার তো ভাইপো, আচ্ছা তার বাইরে আমাদের এনার ছেলে মধ্যপ্রদেশ থেকে, ওনাকে যখন নিজের দলে নিয়ে যাচ্ছে পরিবারবাদ শেষ, কোনো ক্লেম নেই, কিছু নেই। যেই কংগ্রেসে থাকছে দুর্নীতিগ্রস্ত চোর। আচ্ছা আজ এদের এই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তখন দুর্নীতিগ্রস্ত। এদের একটা মুখ্য টিকিট দিয়ে দিচ্ছি কাউকে, আপনার মধ্যে তো বাবা দাদা দুর্নীতিগ্রস্ত লোকই হয়, আপনারা টিকিট দিচ্ছেন কেন? আমার প্রশ্ন, যদি দুর্নীতিগ্রস্ত লোক হয়, যদি রথীন চক্রবর্তী দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সেই লোককে টিকিট দিলেন কেন? শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত হলে সেই লোক। আচ্ছা বেশ, বলুন তো একটা কথা। আমার বক্তব্য হচ্ছে বিজেপিতে গেলে তার দুর্নীতি নেই, সে চোর নয়, সে একদম সাদা, আর বিরোধীতে থাকলেই সে চোর। আমি এবার একটা কথা বলি, ওয়াশিং মেশিন কি বলছেন? আমি বলছি যে বিজেপি যাবে ওয়াশিং মেশিন ঝোলাই করে সব পরিষ্কার হয়ে যাবে। ও পরিষ্কার হয়ে গেলে তবে ডাকাতের দলে যাচ্ছে। কে চোর কে ডাকাত? অবশ্য তৃণমূল চোর, আর তার থেকে বড় চোর ডাকাত বিজেপি। তৃণমূল চোর, বিজেপি ডাকাত বলছে সিপিএম। কি বলবেন? সিপিএম 34 বছরে যা করেছে, রক্ত মাখা ভাত খাইয়েছে মাকে, সেই দিনটা কেউ ভুলে যায়নি। তাই পশ্চিমবঙ্গের জনতা, আমাদের একটা লোক জেলে নেই, তাই পশ্চিমবঙ্গের জনতা সিপিএম শূন্যকে কিছু বলতে চাই না, কারণ যার অস্তিত্ব নেই তার কথা আমরা। কত আমতলা, জামতলা, মরিচচাপি, নন্দীগ্রাম এবং মাটি পুঁতে লাশ বেরিয়েছে। 34 বছরের সরকারে এত স্ক্যাম করিনি সিপিআইএমরা, ঠিক আছে? ইলেকটোরাল বন্ডের জন্য 1,200 কোটি টাকা নিয়েছে পাবলিক থেকে, ইলেকটোরাল বন্ড থেকে। আর মজদুর যাচ্ছিল, মজদুর বানিয়ে রেখেছিল। আচ্ছা বেশ, একটা কথা বলুন তো, আপনাদের দলটা কি ওয়াশিং মেশিন? এরা বারবার বলে যেই আসে চোর হলে ভালো হয়ে যায়। এখন বলছিলেন রথীন চক্রবর্তীকে নিয়ে, রথীন চক্রবর্তী মেয়র ছিলেন 2013 থেকে 18 অবধি, ঠিক আছে? বিজেপি জয়েন করেছে 2021-এ, 3 সাল উনি কোনো পদে ছিলেন না। টিএমসি কেন ওনার উপরে ক্যাশ করে ওনার জাজটা করায়নি কেন? যদি উনি মানে যতদিন তিনি টিএমসিতে ছিলেন তিনি খারাপ ছিলেন? না, যদি উনি খারাপ ছিলেন না, যদি উনি খারাপ ছিলেন, মেয়র থাকার অবধি, এর আগে থাকার অবধি ওনার উপরে আরোপ ছিল। এর আগে ডাক্তারবাবু টিএমসি ছিলেন, কিন্তু বিজেপিতে আসলে তো কে বলছে কি ওনার উপরে কোনো কেস আছে? বের করুন কি আছে কেস, আমার কি আছে কেস? কোনো কেস আছে একটাও বের করুন, কোনো কেস নেই, পুরো ক্লিয়ার আছে। কেন একটা দাগ নেই আমাদের ক্যান্ডিডেট উপরে? কিন্তু আমাদের প্রসূন বাবু 4 বার হয়েছে, তো একবারও কোনো কথাই দেখাননি। মানে পাড়ায় আছেন, পাড়াও নেই, কোনো কেসই নেই রতিন বাবুর বিরুদ্ধে। আমি বলছি তৎকালীন যখন উনি মেয়র ছিলেন, আমি মামলা করেছিলাম একটা ডোবা বোঝাই নিয়ে, ওনার সঙ্গে মিটিং হয়েছে, আমি ওনার মুখের উপরে ওনাকে পার্টি করেছি। সব না দেখান, বের করুন, পাবলিকে দেখান, বের করুন কাগজটা কোথায় আছে? কিছু দিচ্ছি, আপনি কি দায়িত্ব নিয়ে আমি রিট পিটিশন নাম্বার দিচ্ছি, আমাকে ডকুমেন্টস আছে, আপনি কোর্টে যান। আগে 2008 সালে 2010-এর পরে যখন মানে ক্যান্ডিডেট বলে আর আরটিআই লাগে না। আগে দাঁড়ান, 2014 নিজেই বলছে, উনি স্বীকার করলেন যে আরটিআই করার দরকার নেই প্রার্থীর বিরুদ্ধে, যেহেতু প্রার্থী আগে তৃণমূল ছিল। এখন 2014-তে যেরকম কংগ্রেসের এবিসিডি করে ভ্রষ্টাচার ছিল, এখন ইনাদের এবিসিডি করে ভ্রষ্টাচার আছে। কোন জায়গায় নেই? জমিন ঘোটালা, গরু ঘোটালা। সাংসদ হয়েছে কংগ্রেস থেকে, নেতাকে 123 জন সাংসদ বিজেপিতে হয়েছে। যদি কালকে ওদের মন চেঞ্জ হয়ে যায়, কালকে বিজেপি সরকার পড়ে যাবে। 123 জন লোক সাংসদ হয়েছে বিজেপিতে কংগ্রেস থেকে গিয়ে, এরা পরিবাদ মানছে না। এই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এদের একদম চিফ মিনিস্টার হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা, সব থেকে বড় চোর দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী, আজকে বিজেপিতে বসে মুখ্যমন্ত্রী হয় বিজেপি। ওটা আপনারই তো সময়তে ছিল, আপনি আটকালেন না কেন? ওটা তো আপনারই সময়তে ছিল। না যত মানে কংগ্রেসে তো ছিল না, এই চোর ছিল, আমরা তাড়িয়েছি, আপনি নিয়েছেন কেন? আপনি তোকে চোর বলেছেন। একটা কথা ছিল, আপনারা স্লোগান দিলেন মাঝখানে, চোর ধরো জেলে ভরো। আপনারা স্লোগান দিলেন, চোর দিল জেলে ভরো, কিন্তু ব্যাপারটা হলো চোর ধরো, বিজেপিতে আনো, ওয়াশিং পাউডার দাও, আর তাকে ভালো করে ছেড়ে দাও। চোর ধরো জেল ভরো আজকেও চলছে।
তাহলে জেলের মধ্যে আর্ধেক থেকে নেতা ভিতরে বসে আছে, তিহার থেকে নিয়ে সেন্ট্রাল জেলের সবাই টিএমসি নেতা ভর্তি আছে। যখন এরা সত্য আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বেরোচ্ছে না কেন? বেশ বলুন। যে তাপস রায়কে আজকে বিজেপি ক্যান্ডিডেট করা হয়েছে, সেই তাপস রায়কে দুদিন আগে ইডি সিবিআই গেছিল, তাহলে ওনারা যদি এতই সৎ হয় তাহলে ইডি সিবিআই যেখানে যে বাড়িতে গেছিল সেই লোককে ক্যান্ডিডেট করলো কি করে? আচ্ছা বেশ 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 আমাদের সঙ্গে আমাদের দুজন প্রতিনিধিরা রয়েছে। আমাদের সঙ্গে বিক্রান্ত রয়েছে, পৃথা রয়েছে। সবার আগে তৃণমূলের কাছে যাব, যে বিজেপি করলে সাধু কিন্তু তৃণমূল করলে তুমি চোর, কি বল? ইডি সিবিআই আজকে 2014 পর থেকে প্রায় 5,000 কেস করেছে, তার মধ্যে 95% বিরোধীদের এগেনস্টে। আজকে আমার বক্তব্য, কেরালা, মুম্বাই সহ বিভিন্ন জায়গায় যে হর্স ট্রেডিং করেছে, অর্থাৎ এমপি এমএলএ কেনা, অন্য রিসোর্টে গিয়ে তারা লুডো খেলতে যাচ্ছে না, নিশ্চয়ই এমপি এমএলএ কিনে তারপরে সরকার ফেলে দিচ্ছে তারা। বিরোধীদের এত ভয় কেন? আর যখন আজকে হর্স ট্রেডিং হওয়ার পরে ইডি সিবিআই কোনো রেড করছে না, তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যাদের এগেনস্টে এমনকি হেমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিল তার এগেনস্টে বড় বড় কেস চাপিয়েছিল, ল্যান্ড কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি। আজকে সে যখন বিজেপিতে চলে গেল, সব কেস ধামাচাপা পড়ে গেল। এটা বিজেপিকে প্রশ্ন করুন কি কারণে? বিজেপি করলে সবকিছু একদম ধামাচাপা পড়ে যাচ্ছে। বিজেপি করলে সাধু, তৃণমূল করলেই চোর। তৃণমূল বলছে কেন? আজকে দেখুন, একটা সেন্ট্রাল পার্টি কি স্টেটের পার্টি, আজকে যখন রতিন চক্রবর্তীকে মেয়র বানানো হলো 2013-এ, উনি মেয়র হলেন, কিন্তু মেয়রের যত ওয়ার্কিং প্রোগ্রেস ছিল ওগুলো কে ধামাচাপা দিত আর কে ওকে ওয়ার্কআউট করতো? পুরো টিএমসির ওপর লেভেলের লিডাররা। তাই জন্য আমি উত্তর দিচ্ছি দেবে উত্তর দেবে, একটু ধৈর্য ধরে শুনতে হবে, উত্তর দেবে। আজকে আমি যদি একটা পপেট হয়ে, আজকে রতিন চক্রবর্তী যদি একটা পপেট হয়ে একটা কুর্সিতে বসে থাকে, তাহলে ওনার দায়িত্ব যদি নির্বাহন না করতে পারে, তাহলে ওনার ওখানে ফলটা কি? তাই জন্য উনি এতদিন পর এদের স্ক্যাম দেখে, এদের দুর্নীতি দেখে উনি 2021-এ বিজেপি জয়েন করেন। তাই জন্য আজকে একটা ভালো মানুষ যেনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, উনি আজকে ওনাদের এখানে থাকবেন কেন? বিল্ডিং এর এগেইনস্টে বিজেপি কেস করেছিল কোর্টে, সেই কেস এখনো চলছে। তাকে রতিন চক্রবর্তীকে এখন তাকে মেয়র বানাবার জন্য তাকে এখন বিজেপির প্রার্থী করে দিয়েছে এই নির্বাচনে। কি কারণে? তার এগেছে তো প্রচুর কেস চলেছে বিজেপির। এখন বিধানসভায় চলে, এখন লোকসভা তাকে এখন দাঁড় করিয়ে দিয়েছে, ক্যান্ডিডেট করেছে। তা ক্যান্ডিডেটের এগেইনস্টে 1000টা কেস। আপনাদের কাছে আসি, বলছে বিজেপি করলেই ধামাচাপা পড়ে যাচ্ছে, বিজেপি সাধু, তৃণমূল করলে চোর। আপনারা বলছেন দিদি মোদি এক, কি বলবেন? অ্যাকচুয়ালি দিদি একটা কথা বলছি, দিদি মোদি এক, এটা আমাদের প্রমাণ করে দিতে পারি। যখন আমাদের এখানে যখন পার্লামেন্টের মধ্যে যখন ভোটিং হতো, সেই সময় দিদি আস্তে করে উঠে ওয়াকআউট করে দিতেন। কেন ওয়াকআউট করতেন? যদি আমি ওনার বিরোধিতা করব, ওইখানে থেকে বিরোধিতা করবো, তো ওয়াকআউট করা মানে ওকে শক্তিশালী করা, আমাদেরকে কমজোর করা। তাহলে আমরা তো নিশ্চয়ই ভাববো কি মোদি দিদি এক। এইকে আজকে তারপরে আমি বিজেপিকে বলছি, বিজেপি আর টিএমসি, আমাকে বিকাশ চাই, আমার বিকাশ। টিএमसी टाइम में कजरिया बंद, टीएमसी टाइम में पूरा कोतो खरकारा আছে, সব বন্ধ, খোলা আছে না, খালি বড় বড় জুমলা বলছে। বিজেপি का ये बात চोरी করছে, বিজেপি टीएमसी चोरी করে যাচ্ছে, ওসন মসিনে বিজেপি में চলে যাচ্ছে। আর कोई কথা আর এক কথা আছে, বিজেপি को बोलो চুরি করে বিক্রান্ত চুরি করছে, টিএমসি করে বিজেপিতে যাচ্ছে, সিপিএম কি বলছে? বিজেপিতে না, আসলে বিজেপি তৃণমূল দুটোই চোর। তৃণমূলের যারা চোরের ট্রেনিংটা প্রাপ্ত করে নেয়, তখন তারা বিজেপিতে যায় আরও বড় ধরনের চুরি করতে গেলে। আর এই যে সিবিআই আর ইডি না, পশ্চিমবঙ্গের টোটালটাই হচ্ছে সেটিং গটাপের মধ্যে চলছে। না হলে আমরা যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা বামেরা লড়াই করছি, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানে এটা নয় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির জন্য গ্রেপ্তার হবে আর পশ্চিমবঙ্গের মলয় ঘটক গ্রেপ্তার হবে না, আর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি আর সিবিআই যাবে না। তাহলে হচ্ছে গোপন কোথাও একটা সেটিং হচ্ছে। আজকে মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর গোপন মিটিং হচ্ছে বিধানসভায়। তৃণমূল করলে ছোট চোর, বিজেপি করলে বড় চোর, মানে আপনিও চোর উনিও চোর। বক্তব্য হচ্ছে আপনিও চোর উনিও চোর, আপনারা ছোট চোর, মানে আপনি পার্সোনালি নন, আপনারা ছোট চোর, আপনারা বড় চোর, এটা বলছে বামেরা। কি বলবেন?
দেখুন বামেরা কি বলছে এটা তো পুরো ইমেটেরিয়াল, কারণ বামেরা এখন কি বলছেন? আমি বলছি, সরি, দূরবীন দিয়ে দেখতে হয়, দূরবীন দিয়ে, কারণ ওনারা কি উন্নয়ন আজকে যে দিদি দিদি আপনাদের এখনো দূরবীন দিয়ে দেখতে হয়? দূরবীন কোনো মতেই নয়। এই বামেরা সুপ্রিম কোর্টে বন্ডের টাকার জন্য গর্ববোধ করেছিলেন সরকারে আসার পর 4টে কমিশন করেছিলেন, 4টে আমরা সরকার চালাতে গিয়ে আমরা 1 টাকা নিইনি। আচ্ছা বেশ, শান্ত শান্ত শান্ত। আচ্ছা এবার বলুন। আজকে যে প্রকল্পগুলো দিদি এসে করেছে, বামেরা কি সেই প্রকল্প করতে পারতো না? তখনও তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টে টাকা আসতো, তাহলে কেন সেই প্রকল্পগুলো মানুষ যে প্রকল্প এখন তৃণমূল কংগ্রেস করেছে সেগুলো কি আপনারা করতে পারতেন না? এই আমরা ভালো কথা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি গঙ্গা রিভার ফ্রন্ট, একটু আস্তে করুন তাহলে বলবো। একটু আস্তে দাদা একটু আস্তে, একটু আস্তে করুন, একটু বলতে দিন তাহলে বুঝতে পারবেন। উন্নয়নের কথা বলছেন তো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হাওড়া রিজুভেনেশন প্ল্যান 2006 সাল। হাওড়া শহরের ড্রেনেজ থেকে শুরু করে, হাওড়া শহরের সোয়ারেজ থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, বেলগাছিয়া ট্রেঞ্চিং গ্রাউন্ড ভাগাড় থেকে শুরু করে হাওড়ার সমস্ত রিজুভেনেশনের প্ল্যান বামেরা করেছিল। আজকে আমরা হুগলি রিভারের পাশে দাঁড়িয়ে আছি, এই বিউটিফিকেশন এটা কিন্তু বামেরা করেছিল। আজকে যারা আছে দিদি বা মোদি, আজকে বলতে পারবেন যে হাওড়া শহরের জন্য উনি কি করেছেন? বলুন হাওড়ার জন্য আপনারা কি করেছেন? এই যখন বলার তখন বলবে, অন্য সময় বললে কোনো কাজে লাগে না। 34 বছরে এই শিক্ষাটা বামেরা পেয়েছে, তুমি আবার একটু পাও। আজকে সবথেকে বড় কথা, না আপনি আমায় বলুন, এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে রিভার ফ্রন্ট, এটা তো বামেদের সহায় করা, আপনারা তো করেননি। বামেদের সময় উনি যদি এখন গল্প কথা 1000 কোটি টাকার প্রজেক্ট ছিল করেছিলেন, কারণ ওনারা বুঝতে পেরেছিলেন মানুষরা কিছুদিন পরে ওনাদের উৎখাত এটা হাওড়া রিজুভেনেশন প্ল্যান 2006 সালে এটা আমরা করেছিলাম। আপনি বলুন 11 বছর। আমি বলছি ওনারা বুঝতে পেরেছিলেন মানুষের পাশ দিয়ে দুদিন পরে ওনারা উৎখাত হয়ে যাবে, সেই জন্য প্ল্যানটা করে ওনারা উৎখাত হয়ে গেছিলেন মানুষের দ্বারা। আজকে ঠিক বলছেন? নো আজকে ফরশোর রোড এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, গোটা হাওড়া গোটা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্টার ছিলেন, তখন রেলমন্ত্রী থাকাকালীন আজকে মেট্রো রেলের সূচনা শিলান্যাস করেছিলেন। বেশ, যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আপনারা কিচ্ছু করেননি বলছে তৃণমূল। না, এটা তো ওনারা বলবেন, আমি তো সেটাই প্রশ্ন করছি যে এইখানে 11 বছর, আমাকে বলতে দিন এক মিনিট, এখানে 11 বছর ভোট হয়নি কর্পোরেশনে, এটা কে করেছে বলতে হবে। ঠিক আছে, তার মধ্যে 2 বছর আমাদের কোভিডের ব্যাপার ছিল এবং বাকি বিজেপি। ঠিক আছে এবার যে মেয়র ছিলেন বিজেপি, ঠিক আছে, যে মেয়র ছিলেন টিএমসি, উনি তো অডিট দিতে পারলেন না, কি খরচ করলেন, কোথা খেলেন, কোথা ফেললেন, কিছু তো বললেন না। আজকে এখন বিজেপি। আচ্ছা বেশ, আমার একটা প্রশ্ন আছে। হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, HIT, হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের যে চেয়ারম্যান আমরা জানি একটা সময় স্বদেশ চক্রবর্তী ছিলেন, এবার তারপরে এই 10 বছরের মধ্যে 10টা চেয়ারম্যান চেঞ্জ হয়েছে। চেয়ারম্যান নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমার বক্তব্য হচ্ছে HIT করেটা কি? আরে HIT এত বড় ডুমুরজলা স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন, আজকে HIT যে ওইখানটা আগে ডুমুরজলার ওখানে মানুষ যেতে পারতো না, মানে যখন আগে দাঁড়ান আমাকে বলতে দিন 2011 সালের আগে গোটা হাওড়া এলাকাতে, বিশেষ করে ডুমুরজলা এলাকাতে গেলে মানুষের কাটা বডি পড়ে থাকতো। আজকে সেই এলাকায় দেখুন, আজকে বাচ্চা মেয়েরা, বউরা, আমাদের দিদি বোনেরা গিয়ে সন্ধেবেলা গিয়ে একটা মনোরঞ্জন জায়গা হয়েছে, তারা বসার জায়গা হয়েছে। না হলে পুরো ঘিরে যাচ্ছিল, ওটাও স্পোর্টস কমপ্লেক্সের নামে টাকা কামানোর জন্য পুরো ওটাকে। আচ্ছা বেশ, শুনুন আমি একটা কথা বলতে পারি। এক মিনিট থামো, আরে থাম না রে। সেটা হচ্ছে HITর একজন চেয়ারম্যানকে আমি চিনি, পার্সোনালি চিনি। আমি হলপ করে বলতে পারি উনি চেয়ারম্যান থাকার সময় সত্যি কাজ হয়েছে, কলেজ হয়েছে, স্টেডিয়াম হয়েছে। একজন চেয়ারম্যানকে চিনি, বাকিদের নামে কথা বলবো না, তার নাম আমি বলবো না, পার্সোনালি চিনি, তার সময় কাজ হয়েছে, মানবেন তো? হয়েছে, ওর পরে 10টা যে হয়েছে ওরা কি করেছে?
ওখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় মানুষের ডেড বডি পাওয়া যেত। এইগুলো আজকাল সেই জায়গায় ঘুরে আপনারাই গিয়ে দেখুন ওইখানে কি উন্নয়নটা। হাত আছে, যে ছিনতাই হতো সে টিএমসির নেতাদেরই হাত আছে। অনেক কেসগুলো হয়েছে যার মধ্যে ওদের ইনভলভমেন্টস আছে, যে ডমরজোলা বাইপাসে যত। তবে আপনারা এটা মানবেন তো এইচআইটির একজন চেয়ারম্যান কাজ সত্যি করেছেন? মানে কি কাজ করেছেন আমার কাজগুলো একটু গোনান তো আমাকে। মানে বড় বড় প্রমোটারদের টেন্ডার দিয়ে দিচ্ছেন, একটাই প্রমোটার বড় সব টেন্ডার পেয়ে যাচ্ছে, এই কাজ হয়েছে। হাওড়ায় ওই প্রমোটার ছাড়া আর কোনো টেন্ডার পাওয়ার যোগ্যতা নেই। পশ্চিমবাংলার বড় বড় টেন্ডার ওই একটা প্রমোটার পেয়ে যাচ্ছে। ওই বিগ বাজারের ওখানে বড় একটা তালিকা তৈরি, টাওয়ার তৈরি হচ্ছে, রেস্টুরেন্ট হবে, তো সব টেন্ডার উনি পেয়ে যাচ্ছেন। শুনুন কিন্তু আমার একটা জায়গায় আরো অভিযোগ আছে, আমরা যাদেরকে অভিযোগ করছি বা বিজেপি আজ যাকে চোর বলছে, এই গামছাটা মনে আছে? এই গামছাটা কারো মনে আছে? এরম করে লেপটে নিয়ে টাকাটা বান্ডিল দিয়ে আগে ডেস্কে ঢুকে দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির দাদা শুভেন্দু অধিকারী হাতে করে কিনিলেন। সরকারের টাকা দিয়ে প্রাইভেট কোম্পানির নাম চলে যাচ্ছে হাওড়া উন্নয়নে। যে 10টা চেয়ারম্যান হলো, কেন চেঞ্জ হয়েছে? আমার প্রশ্ন হলো শুভেন্দু অধিকারী ওই কি নিয়েছিলেন সেটা তো সবাই জানে। কেস তো টাকা কেস তো হয়েছে, কেন কি নিয়েছিলেন? উনি তো অ্যাডমিট করছেন, সবাই জানে। তাহলে যে শুভেন্দু অধিকারীকে সবাই দেখেছে টাকা নিতে, সে ওই দলে গিয়ে উনি বিরোধী নেতা হয়ে গেছে। তার মানে বিজেপির মধ্যে কোনো লিডার নেই, তারা ফের লিডার তৈরি করছে। বেশ, আমার দুই সহকর্মী আছে। বেশ, হ্যাঁ বলুন। শুভেন্দু দাকে বলছে সেখানে নারদাতে সবাই তো ছিল, প্রসূনদা ছিলেন, আজকে কোঅপারেটিভ ব্যাংকের আপনি আপনারটা বলুন। তৃণমূল চোর, তৃণমূল জেলে যাবে, কিন্তু আপনি জেলে নিজের বিজেপি নেতাকে পাঠাচ্ছেন না কেন? কোন কারণে? বালিতে যে মার্ডার কেস হয়েছে সেটাও এখন পর্যন্ত চলছে, লেকিন সবাইকে বলছে আমি পরিষ্কার। উনিও যদি আজকে বিজেপি যান, এরা দু হাত লুপে নিয়ে নেবে, বলবে আচ্ছা বেশ আমার দুই সহকর্মী রয়েছে। বিক্রান্ত প্রীতা, প্রশ্ন একটাই, শুভেন্দু অধিকারী টাকা নিলেন, তৃণমূলের একাধিক নেতা টাকা নিলেন, ঠিক আছে? শুভেন্দু যদি চোর হন, তাহলে নারদা ভিডিওতে টাকা নেওয়া বাকি তৃণমূল নেতা তারও চোর। এই প্রশ্ন কেন ওঠে না? তাহলে শুভেন্দু অধিকারী যদি চোর হয়, তাহলে অন্যান্য নেতারা চোর নন? পুরোটা জুডিশিয়ারি ব্যাপার, এখনো কেসটা চলছে, সেটা নিয়ে আমরা মন্তব্য করতে পারি না। কিন্তু শুভেন্দু অধিকারীকে ক্লিন চিট বিজেপিতে আসার পরে কিভাবে দেওয়া হলো সেটা বলুন। আমরা তো কাউকে ক্লিন চিট দিইনি। কিভাবে দেওয়া হলো? আমরা তো কাউকে ক্লিন চিট দেওয়া হয়নি। এইটাকে মেন প্রশ্ন করুন। আর একটা সবথেকে বড় প্রশ্ন, উত্তরপ্রদেশের একটা ওষুধের কোম্পানির ওষুধ খেয়ে গোটা বিশ্ব জুড়ে 142খানা বাচ্চা মারা গেছে। তার এগেনস্টে বিজেপি একবারও কোনো ব্যবস্থা নিয়েছে? একবারও সেই কোম্পানিকে ডেকে কোনো কিছু ব্যবস্থা নিয়েছে? উল্টে একটা আইন পাস। কাছে একটা প্রশ্ন আমি করতে চাই, যে আলানা গ্রুপ এরা নিজেরা বললো যে ধর্মের রাজনীতি, 32,000 কোটি টাকা পিএম কেয়ারস ফান্ডে, 32,000 কোটি টাকা ধর্মের রাজনীতি করে এরা নিজেরা বললো। তো আলানা গ্রুপ বিপ এক্সপোর্ট কোম্পানির কাছ থেকে 250 কোটি টাকা কেন খেয়েছে? তারা বলছে শুভেন্দু অধিকারীকে তারা ক্লিন, কিন্তু অন্য কাউকে ক্লিন চিট দেয়নি। আপনারা শুভেন্দু অধিকারীকে ক্লিন চিট দিয়েছে। जो भी उन्होंने गलत काम किया है, अगर वो कल्प्रिट हैं तो उनके साथ टीएमसी के और लोग भी कल्प्रिट हैं, इसीलिए वो लोग केस नहीं करते हैं। वो लोग केस करेंगे और खोजबीन होगी तो वो ज़्यादा उसमें रंगे हुए मिलेंगे। वो कोई अकेला आदमी तो नहीं किया है ना, पूरा टीएमसी किया है उसके साथ। সবাই যেহেতু দোষী, তাই ভয় পাচ্ছেন আপনারা কেস করতে। আমরা কাউকে জুডিশিয়ালি চলছে, আমরা কাউকে ক্লিন চিট দিইনি। এরা না জেনে, এদের কিছু মানে আইডিয়া নেই, উল্টো পাল্টা বলে যাচ্ছে। আমরা এখনো কাউকে ক্লিন চিট দিইনি। তৃণমূল বলছে আমরা কাউকে ক্লিন চিট দিইনি। এবার আমি একটা কথা বলি, এই যে তৃণমূল দলটা আছে, তৃণমূল কর্মীরা যারা সমর্থক আছে, তারা বলছে যে দুর্নীতি করে বিজেপিতে যাচ্ছে। বিজেপি যখন যাচ্ছে তখন বিজেপি তাদের সহযোগিতা করছে, তাদের বাঁচাচ্ছে। তাহলে আমি বলতে চাই, তৃণমূলে থেকে তারা দুর্নীতি করেছে, তার মানে তৃণমূল দলটা দুর্নীতিবাজ। তৃণমূল দলটা দুর্নীতিবাজ, এটা আমরা একটা প্রমাণ করে দেখা। তাহলে সহযোগী করছে, বিজেপি সহযোগী করছে। তৃণমূল বলছে আমরা কাউকে ক্লিন চিট দিইনি। তাহলে যে নারদার শুভেন্দু জড়িত, সেই নারদার প্রসূন জড়িত, তাহলে প্রসূন ব্যানার্জিকে ওনারা ক্লিন চিট দেননি, অথচ ক্যান্ডিডেট করেছেন। প্রসূন ব্যানার্জিকে ক্লিন চিট দেননি, অথচ কোনো প্রমাণ হয়নি, প্রসূন ব্যানার্জি কোনো প্রমাণ হয়নি। আগে শুভেন্দুকে ধরুক, তারপরে বলুন। শুভেন্দু অধিকারী তিনি যখন টাকা নিচ্ছেন তিনি দোষী হচ্ছেন, তিনি যখন বিজেপিতে আসছেন দোষী নয়। তাহলে তৃণমূলের সবাই দোষ নয়। দুটো সরকার তো মিলে চলছে, একজন দিল্লি চালাবে, একজন বলছে রাজ্য চালাবে, এই নিয়ে চলছে। একজন ডাকাত, একজন চোর।
হ্যাঁ, সবাই দুর্নীতিগ্রস্ত, পুরো ওপর তলা, নিচু তলা থেকে নিয়ে ওপর তলা অবধি সবাই দুর্নীতিগ্রস্ত। কংগ্রেস দোয়া তুলসী পাতা, এত বছর ধরে ওনারা কিচ্ছু করেননি। কংগ্রেসের আজকে এই হাল, ওই জন্য এরকম করে কংগ্রেসের আজকে এই হাল হয়ে পড়ে যা আমাদের থেকে সারাদিন হেল্প চাইছে। এরা লজ্জা করে না? 2011 মধ্যে কংগ্রেস ওকে জিতিয়ে মুখ্যমন্ত্রী করেছে। বাংলার জনগণ জিতিয়েছে। বাংলা জেতাবার কে? বামেরা কি বলবো, চোর চোর চোর। বাংলা জনগণ জিতিয়েছে, বাংলা জনগণ। কংগ্রেস জেতায়নি, কংগ্রেস উল্টে দিদির পা ধরেছে। কংগ্রেস দিদির কাছে এসে বলে তবে তো, নাহলে বাংলায় দিদি সব শেষ কথা। অস্তিত্ব রক্ষার্থের জন্য দিদির কাছে আসতে হয়েছে কংগ্রেসকে। ইনি বলছেন কংগ্রেস ওর সঙ্গে জোট করে ভুল করেছে, या কংগ্রেসকে ও হেল্প করে ওর অন্যায় করেছে। এরা যখন দিল্লিতে যে হাজিরি দিত সেই সময় লজ্জা করলো না। আচ্ছা বেশ, বোঝা গেল কার লজ্জা, কে নির্লজ্জ, এটা কখনো কোনো ভোটের মুদ্রা হতে পারে না। তাই ভোটের মুদ্রা হলো এই যে আম জনতা এত এখানে রয়েছেন, যারা পার্টির ওয়ার্কার, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আম জনতা তো বটে, এদেরও তো চাকরি করে খেতে হয়, এদেরও তো সমস্যা হয়। দামটা বাড়লে, গ্যাসের দাম, তেলের দাম বাড়লে এদেরও সমস্যা হয়, আপনারও সমস্যা হয়, আমারও সমস্যা হয়, সমস্যা হচ্ছে অনেকের। তাই আগামী 5 বছরে এই যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা মানুষ কি কে দেবেন, তারা কি করবেন, এইটা জানবো। বামেদের ক্যান্ডিডেট, আপনাদের সমর্থিত ক্যান্ডিডেট হোক কিংবা আপনাদের ক্যান্ডিডেট হোক, কি দেবে? আমরা হাওড়ার মানুষের জন্য কাজ করব, হাওড়ার জন্য কাজ করব। সবাই বলে কি করবেন, আমরা করে দেখিয়েছি। এখন একটু আগে আপনি ডুমুরজোলা কথা বলছিলেন, ডুমুরজোলা বামেরাই করেছিল, কিন্তু আপনি একজন চেয়ারম্যানের কথা বলেছিলেন, সেই চেয়ারম্যান আরেকজন টিএমসি একজন মন্ত্রী রত্নেন্দ্র শুক্লাকে একাডেমির নামে, ফুটবল একাডেমির নামে সেই জমিটাই কিন্তু বেচে দিয়েছিল। আজকে তারা দুর্নীতিগ্রস্ত। গোটা হাওড়া শহরের মধ্যে কাজ আমরাই করেছি, রাস্তা বলুন, উন্নয়ন বলুন, ড্রেনেজ। আগামী দিনে কি করবেন? হাওড়ার উন্নয়ন, হাওড়ার মানুষের উন্নয়ন, বেকারত্ব থেকে মানুষকে বাঁচানোর, নিউ প্রজন্মকে জন্যে কাজের ব্যবস্থা, রুটি ব্যবস্থা, এবং সব থেকে বেশি যে নারী নিরাপত্তা আজকে আমরা দেখছি। মানে আপনার এখান থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি যা অবস্থা, মানুষের নাজেহাল, ইনসিকিউরিটি ফিল, আমরা মানুষের মধ্যে সেই বিশ্বাস আনবো। বেশ, তৃণমূল কংগ্রেস কিচ্ছু করতে পারেনি, শুধু দুর্নীতি করেছে বলছে বামেরা। জবাব দিন, এবং আগামী 5 বছরে আপনাদের ক্যান্ডিডেট কি করবেন বলুন। আগামী 5 বছরে আমাদের ক্যান্ডিডেট, আমাদের যে উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, তার ইনস্ট্রাকশনে আমরা যেরকম মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি, আমাদের এমপিও আগামী দিনে মানুষের পাশে থাকবে। এবং আজকে হাওড়ার উন্নয়ন যেরকম হয়েছে আমাদের দলের সহযোগিতা, সেই রকমই মানুষের পাশে আমরা থাকব। বেশ, ভারতীয় জনতা পার্টিকে মানুষ কেন ভোট দেবে? আপনার ক্যান্ডিডেট তৃণমূল থেকে আসা রতিনবাবু, তিনি কি করবেন? দেখুন, আগে একটা জিনিস বলে দিই, দিদি যা বললেন, এখন যে উন্নয়ন উনি করেছেন সেটা আমরা দেখতে পেরেছি। প্রসূন ব্যানার্জি কি উন্নয়ন করেছেন সেটাও দেখতে পেরেছি। আমাদের একটাই লক্ষ্য আছে, আপনারা সবাইকে মৌকা দিয়েছেন, আম জনফির থেকে একটাই বলবো, দেখুন আবার বলছি, সেটা আমাদের যে পরিকল্পনা, একটা জিনিস তো টাকা নেওয়ার নেই, জোর চোট্টা সরকার নেই, সবকা সাথ সবকা বিকাশ। একবার দেখুন জানটা ডেভেলপ করে দিলাম, যেহেতু সেন্ট্রালে আমরা উন্নয়নেতে যাচ্ছি, সেটা হাওড়া দেখতে পারবে 5 বছরে কি হাওড়া কি ছিল 600 বছরের পুরনো। ওনাদের কাছে ওয়েস্ট বেঙ্গল থেকে 2019 সালে 18টা এমপি যে লোকসভায় গেছিল, পশ্চিমবঙ্গের জন্য কি এনেছেন উনি? তো বিজেপি যে ক্যান্ডিডেট উনি তো হাওড়ার মেয়র ছিলেন, উনি তো টেস্টেড, প্রমাণিত যে উনি চুরি করেছেন। 1200 কোটি টাকার কোনো এনওসি দেননি, কোনো অডিট দেননি। ওনার নিজের বাড়ি যেখানে উনি থাকেন সেটা হচ্ছে ইল্লিগাল বাড়ি। উনি হাওড়ার জন্য কি করবেন? নিজে বাড়ি ইল্লিগাল বাড়ি থাকেন, এটা আমি বলছি না। আপনার ক্যান্ডিডেট নাকি ইল্লিগাল বাড়িতে থাকে? শুনুন, আমার ক্যান্ডিডেট ইনলিগালের বাড়ির কাছে গায়ে যে দেখে নিন কি ইনলিগালে বাঁচি। देश का विकास शिक्षा से होता है, शिक्षा सबसे गिरा हुआ बंगाल में है, शिक्षा सबसे गिरा हुआ बंगाल में है, हाँ, जो कि सबसे उन्नत था। तो किसी जमाने में बंगाल का एजुकेशन सबसे उन्नत था। किसी के भीख देने से हम लोग को नहीं चाहिए। শিক্ষা 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 বাংলা, না, ওই দিদি বললেন যে বাংলা এক সময় শিক্ষায় ছিল ওপরে, সেই বাংলা এখন শিক্ষায় একদম নিচে তলানিতে পড়ে গেছে। তথ্যটা দিতে বলবেন তো, যখন এক সময় আমরা কি বলছেন? টেট কি হলো?
টেট কি হলো বলুন, উত্তর দাও। এই তো তত্ত্ব। টেট বলো, জেলে কে আছে? এই তো বলছে। জেলে 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 কে আছে? এখানে আমরা কোনো আলোচনা করব না, যে সাবজেক্ট টেট বলুন, টেটে উত্তর দিন। টেট, এসএসসি, শিক্ষা নিয়ে দুর্নীতি, কিছু তো বলবেন? দেখুন, ওগুলো আমি বারবারই বলছি সাবজুডিস ম্যাটার, সেইটা নিয়ে আমরা কিছু বলতে চাই না। দিদি ভালো উকিল, দিদি ভালো উকিল, দিদি বলছেন কিছু বলবো না। দিদি বলেছেন শিক্ষার ব্যাপার নিয়ে বলছেন তথ্য দিন। ডেলি টিভিটা দেখুন না, হাইকোর্টে দেখেনি। মশাই, বার করুন। আরে আপনারা সব থেকে বিরোধী, মানুষ বিরোধী, আপনারা মানব বিরোধী রাজনীতি করেন। আপনারা সব থেকে মানব বিরোধী। আমাদের কটা স্কুল আছে, অধিবক্তা তো আছেন, একটাও হয়েছে ল কলেজ, এখানে ল কলেজে হয়েছে। 13টা ল কলেজ হয়েছে, আপনি জানেনই না? বলুন না, আরে বলুন না। ছিল সিপিএম এর আগে 4টে ল কলেজ ছিল, তারপরে 13টা ল কলেজ হয়েছে। আচ্ছা, বেশ 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 বেশ। আগামী 5 বছরের জন্য আমজনতা ভোট দেবে, কোনো একজনকে বসাবে দিল্লির মসনদে। আপনার বাড়ির, আপনার অঞ্চলের যিনি এমপি হবেন, প্রশ্ন করুন তিনি আপনার জন্য কি করবেন। মন্দির মসজিদের রাজনীতি নয়, তিনি আপনার পেটের ভাতের জন্য কি করবেন। আপনি চাকরি কটা পাবেন? আপনার পাশের বাড়ির ছেলেটা চাকরি পেল? আপনার পাড়ার পেছনে সন্ত্রাসবাদী কিংবা দুষ্কৃতীরা মদের ঠেক দেয় না তো? সেখানে পুলিশ প্রহরা দেয় তো? প্রশ্ন করুন রেশনের চালে চালই পাচ্ছেন তো নাকি কাঁকর? প্রশ্ন করুন চিনি নাকি অন্য কিছু? প্রশ্ন করুন আপনি কি পাচ্ছেন? প্রশ্ন করুন আপনার পেটের ভাত কে দিচ্ছে? আজ এই বলেই শেষ করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।